মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানির সংকটে উৎপাদন কমে আসছে শিল্প কারখানাগুলোতে। তৈরি পোশাক, সিমেন্ট, রড সহ একাধিক শিল্প উদ্যোক্তারা জানান, দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, যা পুষিয়ে নেওয়া কঠিন হবে আগামীতে। তাই অর্থনীতিকে গতিশীল রাখতে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির আহ্বান জানিয়েছেন তারা। রাকিব আল জাবেদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বিশ্ব অর্থনীতিতে। কেননা জ্বালানির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত গালফভুক্ত দেশগুলো থেকে কমেছে সরবরাহ। তারই প্রভাব পড়ছে পৃথিবীর সব দেশেই, যা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। তাই দীর্ঘদিন ধরে টানাটানির মধ্যে থাকা দেশের শিল্পখাত যেন আরেক আঘাতের মুখোমুখি সপ্তাহ দুয়েক ধরে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দেশে বর্তমানে ডিজেলের মজুদ আছে 2 সপ্তাহের, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে আরও বেশি। কারণ ওই জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও যানবাহনে। অন্যদিকে পেট্রোল অকটেন সহ অন্যান্য জ্বালানির মজুদও পর্যাপ্ত নয়। ফলে রেশনিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে এসবেরই প্রভাব পড়তে শুরু করেছে শিল্প উৎপাদনে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানালেন, চলমান পরিস্থিতির কারণে উৎপাদন নেমেছে অর্ধেকে। তাই মজুদ স্বাভাবিক না হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। সবাই শঙ্কিত। আমরা যেরকম ভাবে পেট্রোল পাম্প রেশনিং করে তেল দিচ্ছে, আমরাও রেশনিং করে মিল চালাচ্ছি, এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে এটা আমি শিওর না। 7 ডেজে কিন্তু আমার মনে হয় যে ক্যাপাসিটি যে লেভেলে যে অপারেট করছিল তার থেকে আবার 50% কমে আসছে। জাহাজ নেই, জাহাজ আসতেই চাচ্ছে না। আমাদের রিকোয়ার্ড এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না। এতে বহুভিত্তিকভাবেই কিন্তু এটার ইম্প্যাক্টটা বাংলাদেশ হারে হারে টের পাবে। বড় উৎপাদনশীল খাতের যখন এই অবস্থা, তখন স্বস্তিতে নেই ছোট বড় কারখানাগুলো। কারণ সেগুলোর বড় একটা অংশ চলে ডিজেল চালিত জেনারেটরে, যার স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে গেল কয়েকদিন ধরেই। ফলে বিকল্প জ্বালানির সংস্থান না হয় হুমকিতে রয়েছেন অনেক উদ্যোক্তা। এনার্জি স্টেবিলিটি না থাকার কারণে, প্রপারলি এটাকে সিকিউর না করার কারণে আমাদের যে কোয়ালিটি ইলেকট্রিসিটি বা এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না, সেটা প্রত্যেকটা ফ্যাক্টরিতেই, যে গ্যাসের কথা বলেন, গ্যাসের যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট অফ সাপ্লাই থাকার কথা সেটা নেই। ওভারঅল একটা কঠিন সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি এই মুহূর্তে। আজকে অ্যাজ অফ টুডে বোধহয় বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট টাইম যে আউটারে একটাও ক্লিংকারের জাহাজ নেই। মাল বুক করে রেখেছি, শিপমেন্ট হচ্ছে না। আবার যেগুলো শিপমেন্ট হচ্ছে ওইগুলোর প্রাইস বাড়িয়ে নিচ্ছে। আবার ধরেন এলসি খোলার জন্য বসে আছি, মাল নেই, শিপমেন্ট নেই, অফারে নেই। শিল্পোৎপাদন নিশ্চিতে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে জ্বালানি আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সহসায় বন্ধ না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে, এমন পূর্বাভাস দিয়েছে সিপিডি। এ সময় ২০২৬-২৭ অর্থ বছরে নতুন সরকারকে ভারসাম্যপূর্ণ, টেকসই, বাস্তবসম্মত বাজেট দেওয়ার পরামর্শ এই গবেষণা সংস্থার। দর্শক, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছে সংস্থাটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ক্লজ দেখিয়েছে যে ইউএস ইনভেস্টমেন্ট বাংলাদেশে যদি হয়, তাহলে তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা সেখানে বা সীমাবদ্ধতা করবে না। সো বাংলাদেশের যেহেতু এখন ফরেন কারেন্সি রিজার্ভটাও একটু ভালো, সেই হিসাবে কিন্তু ওই সীমাবদ্ধতা নাই। আর জ্বালানির ব্যাপারে যেটা একটা প্রশ্ন ছিল, আমি অ্যাড করতে চাই যেটা প্রিয়তি বলল, তো সেটা হলো যে যেটা এই যে বিপিসির প্রফিট, এটার বাইরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে জ্বালানির উপরে কিন্তু আমাদের দেশে ২০-২৫% মতো আবার বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। তো সরকারের ওই জায়গাটাতে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে যে জ্বালানি যদি বাড়ে, দাম যদি বাড়ে, তাহলে সে ওইটা কমাতে পারে। অলরেডি কিন্তু যে 2% যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটতো, ওইটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় ওইটা তুলে দেওয়া হয়েছে জ্বালানি আমদানির ক্ষেত্রে। তো সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পলিসি ইনস্ট্রুমেন্ট আছে যে আন্তর্জাতিক বাজারের এইটা আমি লোকাল দামে কতটুকু আমি পাস থ্রু করাবো, সেই জায়গাটাতে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। আর একটা যেটা হিসাব দিয়েছিল বিপিসি, এবং যেটা সব পেপারেই দেখলাম, যে ডিজেলের আমদানি, ডিজেলের আমাদের প্রয়োজনীয়তা যেটা আছে 2 সপ্তাহ, অকটেনের আছে এতদিন, হ্যাঁ, তারপরে ফুয়েলের, অন্যান্য ফুয়েলের আছে এতদিন। এইটা কিন্তু হলো, এখানে 2টা জিনিস আছে। একটা হলো স্ট্র্যাটেজিক রিজার্ভ,
আরেকটা হলো বিভিন্ন জায়গায় চলমান যে আমাদের যেগুলো নাকি আমাদেরকে এগুলো আমাদের পাম্প টাম্প থেকে এগুলোকে দিতে হয় সেইটার রিজার্ভ। তো বাংলাদেশের বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, যেটা নাকি বিভিন্ন দেশে এবং আমাদের আশেপাশের বিভিন্ন দেশে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। ওইটা থাকলে বাজারকে আপনি এই ধরনের সমস্যার সময় একটা নিশ্চয়তা দিতে পারেন। এখন যেটা হচ্ছে আমাদের এখনকার মতো যে চাহিদা এটা পূরণ করা গেলেও মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে এবং এরকম পেনি। ফিলিং স্টেশনে চলমান জ্বালানি তেল সংকটের মাঝেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় উৎপাদকদের সংগঠন বিপ্পা। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। অন্যদিকে বিপুল বকেয়া রয়েছে সরকারের কাছে, তাই অর্থ পরিশোধ না করলে লোডশেডিংয়ের মুখোমুখি হতে হবে গ্রাহকদের। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন এখন এক পরিচিত বাস্তবতা। রেশনিং শুরুর পর থেকেই ভোগান্তি পিছু ছাড়ছে না গ্রাহকদের। অন্যদিকে ডিপো থেকে সরবরাহ না পেয়ে কার্যক্রম বন্ধ রাখে বহু পাম্প। ফলে আতঙ্কিত হয়ে বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় জমান অন্য সব সচল পাম্পে। এতে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। আমরা সকালের থেকে সিরিয়াল দিচ্ছি, অন্তত আমি 3টা পাম্প ঘুরছি। এক জায়গায় তেলের জন্য দাঁড়াইলে 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছে। আমরা তো কাজ করতে পারতেছি না, কাজে যাব, এক জায়গায় যাব, ওখানে কাজ করতে যাব, টাইম তো পাচ্ছি না। তো আবার তো ডিউটি তো প্রতিদিন করতেই হবে। আমি তো ডিউটি না করতে পারি তাহলে তো কোম্পানি আমাকে এমনিতে বসায় বসায় বেতন দিবে না। বিপিসির তথ্য অনুযায়ী সারা দেশে চাহিদার 25% সরবরাহ কমানো হয়েছে। সবখানেই বিক্রি চলছে নির্দিষ্ট সীমা মেপে। কিন্তু এর মধ্যেও বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তাদের যানবাহনগুলোর। মানা হচ্ছে না ক্রয় বিক্রয় রসিদ ব্যবহারের নির্দেশনাও, জানিয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহল বাড়ে পাম্পগুলোতে। এটা তো আপনার প্রধানমন্ত্রী প্রোটোকলের গাড়ি, ঠিক আছে, এনএসআইয়ের গাড়ি। এইসব গাড়িগুলো তো ওনারা তো টাকাটা নিচ্ছে না, ওনারা তো এটা আমাদের কাছে মাসিক পেমেন্ট করা। নির্দিষ্ট কোনো সময় বলতেছে না যে অমুক টাইমে তেল পাওয়া যাবে কি ওই টাইমে পাওয়া যাবে, যখন আসবে তখন আমরা দিব। তাহলে সরকার কেমনে বলতেছে তেলের সংকট নাই? গ্যাস পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল, গ্যাসের কোনো সমস্যা নাই। এদিকে যুদ্ধের এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব বিদ্যুতের উৎপাদনে পড়বে বলে জানায় স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন বিপ্পা। উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, সরকার বিল পরিশোধে ব্যর্থ হলে লোডশেডিংয়ের চাপে পড়তে হবে গ্রাহকদের, যা অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। 6000 মেগাওয়াট আমরা আসবে না আমার রিগার্ডলেস, ওই যে কে এফএস এর উপরে এটা অন্য কথা, কিন্তু এফএস এরও নাই, আমি গ্যাস পয়সা দেই এনেও কিন্তু আমি লাইনে দিতে পারবো না। দ্যাটস দ্য রিয়েলিটি। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমার কিন্তু চালিয়ে রাখতে হবে, সেটা আমাদের কনসার্ন। দিস ইজ মোর কনসার্ন আওয়ার, যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখবো এবং আসলে কি ভবিষ্যতে আমরা আরও ইনভেস্টমেন্টে যাবো কিনা। এই যে ক্রাইসিসটা কিন্তু কমবে না। এই বিদ্যুতে জ্বালানি ক্রাইসিস, তারপর আবার গ্রেনের ক্রাইসিস, তারপর অনেক কিছুর ক্রাইসিস। হয়তো তখন কিছু লোডশেডিং মেনে নিতে হবে, কিছু লোডশেডিং মেনে খাওয়ার চিন্তা করতে হবে। তো এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। আমরা টাকা দিলে অবশ্যই পারবো, টাকা দিলে পারবো না কেন? আপনি যদি বলেন যে টাকা দিয়ে বাঘের দুধ নিয়ে আসেন, নিয়ে আসবো। এদিকে সোমবার সিঙ্গাপুর থেকে 27,204 টন জ্বালানি তেলবাহী একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিপিসি। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বর্তমান জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আজকে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন, দর্শকদেরকে জানাবেন। ফারুক, বিপিসির সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, গতকালকে বিকেলে 27,204 টনের যে তেলবাহী জাহাজ সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে, সেটির থেকে যে তেল খালাসের কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এর বাইরে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি মনিটরিং করার জন্য সরকারের পক্ষ থেকে অভিযোগ কেন্দ্র এবং মনিটরিং সেল গঠন করা হয়েছে সারা দেশে। এবং এর বাইরে আমরা আরও একটি মেসেজ আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে যারা ঢাকার মধ্যে অর্থাৎ রাজধানীর মধ্যে যারা বাইক রাইড শেয়ারিং করেন, তাদের জন্য কিন্তু 2 লিটার থেকে জ্বালানি তেল কেনার মাত্রাটা 5 লিটার উন্নীত করেছে। অর্থাৎ তারা চাইলে এখন 5 লিটার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সব ধরনের তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা আসলে রাইড শেয়ারিং করেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন বিজয় সরণির যে পাম্পে আছি, এটি আসলে সেনা কল্যাণ ট্রাস্টের একটি ফিলিং স্টেশন। এখানে যেই যানবাহনের আপনি সারি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু জাহাঙ্গীর গেট হয়ে একদম মহাখালী রেল গেট হয়ে সেটা অনেকটা বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছেছে আমরা যতটুকু
দেখতে পেয়েছি। এবং এই যে এখন যারা এখন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছেছেন, আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু 2-2.5 ঘন্টা পরে এখানে পৌঁছেও অনেক খুশি যে এত 2-2.5 ঘন্টা পরেও তারা তেল নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবং আপনার মাধ্যমে আমরা আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই দর্শকদের, আসলে জ্বালানি তেলের যে আমদানির চেষ্টা সরকারের সেটি কিন্তু চলমান রয়েছে। তারা সরকারের পক্ষ থেকে ভারতের থেকে জ্বালানি তেলের আমদানির জন্য সহযোগিতা চেয়েছে এবং সেটি পাইপলাইনের মাধ্যমে আজকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর বাইরেও কিন্তু চীনের সাথে সরকার আলোচনা করেছে যে তাদের থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যায় কিনা। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি মানুষের মধ্যে যেমন একটা আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক কাটানোর জন্য সরকার আমদানির চেষ্টা অব্যাহত রেখেছে এবং রেশনিং পদ্ধতিও কিন্তু অব্যাহত রয়েছে এবং এর পাশাপাশি শৃঙ্খলা যেন ঠিক থাকে সেজন্য সেনা মোতায়েন, পুলিশি টহল বাড়ানো এবং মনিটরিং সেল গঠন করা, সেই কার্যক্রমগুলো কিন্তু চলমান রয়েছে। ফারুক, রাকিব আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও যাবো। এই মুহূর্তে আমরা যেতে চাই দিনাজপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালিদ আরাফাত। আমরা যতটুকু জেনেছি যে ভারত থেকে আজ 5,000 মেট্রিক টন ডিজেল আজকে বাংলাদেশে আসার কথা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন খালিদ। ফারুক, আমি এখন দিনাজপুরে একটি তেলের পাম্পের এখানে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে দিনাজপুরে যে পার্বতীপুরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপের আওতায় যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি অনুসারে 5,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে দিনাজপুরে আসছে এবং পার্বতীপুর ডিপোতে এসে জমা হচ্ছে এবং সেটি গতকাল থেকে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত তেল আসা চলতে থাকবে। সেখানকার যে প্রজেক্ট ইনচার্জ জানিয়েছেন যে সেখানে তেল আসছে এবং এই তেলটা হলে পরে যে উত্তরবঙ্গের যে চাহিদা সেই ডিজেলের চাহিদা মেটানো যাবে। তবে একটি জিনিস একটু জানিয়ে রাখি যে এইদিকে কিন্তু আমরা পাম্পগুলোতে দেখছি যে পেট্রোল এবং অকটেন কিন্তু নেই এবং পেট্রোল অকটেনও কিন্তু নেই এবং অনেক মানুষ এসে ঘুরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বন্ধ। তো সেখানে আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে পার্বতীপুর ডিপো ইনচার্জকে, যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পেট্রোল অকটেনের কি অবস্থা। তো উনি যেটি হচ্ছে যে আমাদের বলেছিলেন যে পেট্রোল অকটেনের চাহিদা অনুসারে তাদের যে সরবরাহ সেটি যথেষ্ট পরিমাণ রয়েছে। পেট্রোল অকটেনের কোনো ঘাটতি নেই। পেট্রোল অকটেন যেহেতু আমাদের দেশে উৎপাদন হয় বেশিরভাগটি, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। তো তারা বলছেন যে মানুষের অতিরিক্ত হুজুগের কারণে তারা অতিরিক্ত বেশি নিতে চাচ্ছে বলে, কিন্তু তারা বলছেন যে এই কারণে সংকটটা তৈরি হচ্ছে। তবে পাম্পের যারা স্বত্বাধিকারী আছে তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে তারা সরবরাহই কম পাচ্ছেন। এই পাম্পটি যেখানে প্রতিদিন 2 গাড়ি যেখানে তেল লাগে তার 3টি পাম্প রয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালিদ আরাফাত। ব্যবসায়ীদের সাথে বড় একটা দূরত্ব ছিল অন্তর্বর্তী সরকারের। এমসিসিআই সেমিনারে কথা বলেন বক্তারা। তাদের পরামর্শ, লেজুর ভিত্তিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে উদ্যোক্তাদের। এই সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা জানতে ফরেনসিক অডিটের কথা বলা হয়। আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ দেন হোসেন জিল্লুর রহমান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের করণীয় নিয়ে এমসিসিআইয়ের সেমিনারে ঘুরে ফিরে আসে বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসার পরিবেশ সহ নানা বিষয়। বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরাতে 100 দিনের অগ্রাধিকার ভিত্তিক রূপরেখা নিয়ে এগোতে হবে সরকারকে। এই প্রকাশনাটি নতুন সরকারের সময়োপযোগী সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে, যাতে বাংলাদেশ স্টেবিলাইজেশন থেকে সাস্টেইনেবল গ্রোথের পথে, কনসেন্ট্রেশন থেকে ডাইভার্সিফিকেশনের পথে এবং ভালনারেবিলিটির থেকে রেজিলিয়েন্সের পথে এগিয়ে যেতে পারে। বক্তারা বলেন, খেলাপির হারে বহু আগেই ঝুঁকিপূর্ণ মানদণ্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ, যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসা বাণিজ্যকে। গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের দূরত্ব ছিল উল্লেখ করে বক্তারা বলেন, প্রকৃত অবস্থা বুঝতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট জরুরি। যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সবার আগে ফরেনসিক হওয়া দরকার, কারণ রাষ্ট্রের সার্ভিস ডেলিভারি করতে গেলে প্রথম দরকার যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কেমন আছে। এবং অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই কিন্তু ফিনান্সিয়ালি ভেরি ভেরি সিক। এবং যখন যুদ্ধ হলে তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি আঘাত আসে যে এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো সার্ভিস ডেলিভারি দিতে পারবে কিনা। এবং এটা কিন্তু খুব বেশি না, 20-30টা প্রতিষ্ঠানের ফরেনসিক অডিট হওয়া খুবই জরুরি। 18 মাসে একটা বড় উইকনেস ছিল বেসরকারি খাত। আমি লেজিটিমেট, ক্রেডিবল, রেপুটেড বেসরকারি খাতের কথা বলছি, তার সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়েছিল। ডায়ালগ বলে আমরা আসলে কিছু দেখিনি।
আওয়ামী আমলের 15 বছরে ব্যবসায়িক সংগঠনগুলো লেজুর ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বলেন, দুর্নীতিতে সরকারের উচিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। সার্বিকভাবে যে ইনস্টিটিউশনের যে আলোচনাগুলো, এটাতে একমাত্রিক আলোচনা অন করাপশন ইজ নট হেল্পিং আস। We have to have the focus on corruption. We have to have the focus on capacity, which is judged through performance, and we have to improve processes which reduce hierarchy. শিক্ষা, স্বাস্থ্য, নগরায়ন ও রাজস্ব আদায় বাড়াতে সফল দেশগুলোর মডেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। Energy security is the biggest thing for this country. মইনুল হাসান, ৭১, ঢাকা। 24 ঘন্টা না পেরোতেই ভরিতে ৩,২৬৫ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি 2,৬৮,২১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, মূলত ইরান ইসরায়েল সংঘাত ও ট্রাম্পের হরমুজ প্রণালী ঘিরে সতর্কবার্তার পর বিশ্ববাজারে 1.৫% বেশি বাড়ে স্বর্ণের দাম। আর তাই তেজাবি স্বর্ণের সাথে মিল রেখে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,56,০২৫ টাকা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।